ঘরোয়ার পক্ষ থেকে আষাঢ়ে স্বচ্ছ বাড়িধারার অঞ্জলি ভুঁয়ে ছড়িয়ে দিলাম সকল দর্শকদের মাঝে শুভেচ্ছার জল। আপনারা সবাই কেমন আছেন? গ্রীষ্মের প্রচন্ড দাবদাহকে শান্ত করতে একটু দেরিতে হলেও চলে এলো আমাদের আপনাদের কাঙ্ক্ষিত ষড়ঋতুর দ্বিতীয় ঋতু বর্ষা। শুধুমাত্র মানুষের মধ্যে নয়, সমগ্র প্রকৃতি যেন আকুল আগ্রহে বর্ষার বাড়িধারায় আবগাহন করার জন্য উদ্গ্রীব ছিল। এই বর্ষা ঋতুটি সত্যি একটু অন্যরকম, কেমন যেন একটা অনুভূতি। আরাম আয়েশ, বই পড়া, গান শোনা, সাহিত্য চর্চা করা, মুড়মুড়ে কুরকুরে কিছু খাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয়। তাই বলে শুধুমাত্র এসব নিয়ে ব্যস্ত থাকলে কি চলবে? শরীরকে সুস্থ সবল ভালো রাখতে হলে চাই ফিটনেস। তাই ঘরোয়া বলছে, রিমঝিম বৃষ্টিতে বাইরের কাজ একটু কম হওয়ার বিধায় ঘরে বসে আমরা সহজে শরীর চর্চা অর্থাৎ এক্সারসাইজ, ব্যায়াম করার অভ্যাসটা করতে পারি। তাই আজকে ঘরোয়া এই ব্যায়াম সম্পর্কিত কিছু আলোচনা, প্রদর্শন এবং বাজারে পাওয়া যাচ্ছে এমন ফল সবজির রান্নাবান্না, এছাড়া আছে ঘরোয়ার স্পেশাল টিপস, এ নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছে। আপনারা যারা আগ্রহী তারা ইচ্ছে করলে মূল্যবান শিক্ষণীয় বিষয়গুলো লিখে নিতে পারেন। চলুন তাহলে প্রথমে ব্যায়ামের কাজটি করা যাক। ফিটনেস আজকাল কথাটি সবার মুখে মুখে। সচেতন সচ্ছল মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছি জিমে যাচ্ছে ফিটনেসের জন্য। সুন্দরী মহিলাদের পিঠে, ঘাড়ে, কোমরে, হাতের কবজিতে বিভিন্ন জায়গায় ফ্যাট দেখা যায়, ব্যথা অনুভূত হয়। এছাড়া বৃদ্ধ বয়সের মহিলাদের ক্ষেত্রে হাঁটুতে, কোমরে আমরা ব্যথা দেখছি। এরপরে আছে টিনেজদের মধ্যেও দেখা যায় কুমারী মেয়েরা অনেক বালকি। এদের সবার ক্ষেত্রে কিন্তু ব্যায়ামটা আবশ্যকভাবে। এ ব্যাপারে আজকে আমরা যার কাছ থেকে মূল্যবান তথ্যগুলো শিখব, জানব, চলুন তার সাথে পরিচিত হয়ে যাক। ইনি হচ্ছেন নাজমুন নাহার মুনা, ফিজিওথেরাপিস্ট বিশেষজ্ঞ। আপা, আজকে আমরা আপনার কাছ থেকে কিছু মূল্যবান তথ্য, বিশেষ করে এক্সারসাইজ অর্থাৎ ব্যায়ামের ব্যাপারে জানতে চাইব। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, মেয়েদের বেলায় ব্যায়াম করাটাকে আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন? মেয়েদের জন্য ব্যায়ামটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আমরা দুটা উদ্দেশ্য নিয়ে সাধারণত ব্যায়ামটা করে থাকি। প্রথমত শরীরটাকে সুন্দর রাখা অর্থাৎ বডি ফিটনেস যেটা হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে রোগ মুক্তির উদ্দেশ্যে। আমাদের দেশে মা বোনেরা বেশিরভাগ সময় চিন্তা করে থাকেন যে আমরা তো বাসায় অনেক ধরনের কাজ করছি, হ্যাঁ, এটাই আমাদের ব্যায়াম হয়ে যায়। আসলে ধারণাটা সম্পূর্ণটাই ভুল। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আমরা কাজ করলে কিন্তু এটা ব্যায়াম হচ্ছে না। বিশেষ করে আমাদের দেখা যাচ্ছে অনেকক্ষণ বসে থেকে কাজ করতে হচ্ছে অথবা ভারী কাজ করতে হচ্ছে। এতে করে আমরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের বেশি শরীরের যে সমস্যাগুলি হয়, যেমন হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের অসুখগুলিতে আমরা বেশি ভুগছি। তো এটার জন্য যদি আমাদের এক্সারসাইজটা মানে ব্যায়ামটা হচ্ছে মানে প্রতিনিয়ত, যেমন কিছুটা সময় নিজের জন্য আলাদা করে রাখা, সময় বেছে নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। যে এক্সারসাইজগুলি আছে বা ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজগুলি আছে, এই এক্সারসাইজগুলি যদি আমরা নিয়মিত করে থাকি তাহলে আমরা এই ধরনের কঠিন কঠিন অসুখ থেকে। আচ্ছা, এই তাহলে আপনি বলছেন এক্সারসাইজের পাশাপাশি আপনি কি খাদ্য তালিকাও কি আমাদের মানে একটা
পরিমাণ মতো হওয়া উচিত বলে মনে করেন? হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আমরা অনেক এক্সারসাইজ করলাম, অনেক খেয়ে ফেললাম, তাহলে তো আর এক্সারসাইজের তেমন গুরুত্বটা থাকলো না। হ্যাঁ, তো এই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে পরিমিত আহার। হ্যাঁ, পরিমিত আহার বলতে মানে আপনি যদি আমাদেরকে স্পেসিফিকলি বলেন যে আমাদের সাধারণত সারাদিনের খাদ্য তালিকা মোটামুটি এরকম হওয়া উচিত। সারাদিনে এটা তেল, চর্বি বা শর্করা, যেমন ভাত, রুটি, হ্যাঁ, এই ধরনের খাবারটা একটু তালিকা। কিন্তু আসলে একটা জিনিস আমরা দেখতে পাই আপা, সেটা হচ্ছে রুটির ক্ষেত্রটা ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখে যে ভাত অ্যাভয়েড করছে কিন্তু অনেক রুটি খেয়ে ফেলছে। দুটোই শর্করা জাতীয়, কিন্তু দুটোই কার্বোহাইড্রেট। তো শর্করা জাতীয় খাবার, তেল চর্বিটা কিছুটা কমিয়ে আনতে হবে। হ্যাঁ, যতটা সম্ভব কমিয়ে আনতে হবে, পরিহার করাই উচিত। শাকসবজি, সালাদ বা ক্যালসিয়াম আছে এই ধরনের, দুধ, ডিম, এই ধরনের খাবারটা আমাদের প্রত্যেক দিনের রুটিনের মধ্যে রাখা উচিত। ইদানিং দেখছি আর কি হাঁটু ব্যথা কিংবা কোমর ব্যথা না, এগুলো নিয়ে সবাই থেরাপিতে যায়, এ ব্যাপারে আপনার মতামত কি? হ্যাঁ, আমরা এরকম অনেক পেশেন্ট পেয়ে থাকি যাদের ওই ধরনের বড় কোনো সমস্যা হয়নি, হয়তো কোথাও একটু ব্যথা পেলো, সরাসরি আমাদের কাছে। তো আমি ওনাদের উদ্দেশ্যে বলবো যে প্রথমেই আমাদের কাছে আসার দরকার নেই, আপনারা বাড়িতে একটু গরম শেক দিয়ে নেন। কিছু এক্সারসাইজ আছে, ওগুলো আমি পরবর্তীতে আপনি গরম শেকটা বলতে কি ধরনের শেক দিবেন? গরম পানির মধ্যে কাপড় ভিজিয়ে ভালো করে টাওয়াল বা যে কোনো কটন কাপড় ভালো করে চিপে নিয়ে তারপরে যে জায়গাটায় ব্যথা আছে, হ্যাঁ, ব্যথার জায়গাটায় ভালো করে সেক দিতে হবে। হ্যাঁ, ওইটা করার পরেও যদি ব্যথা না কমে থাকে, যেমন আমরা মুভমেন্ট করছি, পেইনফুল মুভমেন্ট হচ্ছে, কাজকর্মে ব্যথার সৃষ্টি করছে, তখন আমাদের কাছে আসবে এবং আমরা যদি মনে করি যে থেরাপি দেওয়া দরকার আছে, তখনই আমরা বিভিন্ন ধরনের এজেন্ট ইউজ করি আর কি, হ্যাঁ, ব্যথা কমানোর জন্য। আর যদি তারপরেও দেখি যে এসছে কিন্তু আসলে ওরকম বড় কোনো সমস্যা না, তাহলে আমরা ওই এক্সারসাইজ, আসলে এক্সারসাইজের ভূমিকাটাই বেশি। আচ্ছা আচ্ছা, কত বছর বয়সের মধ্যে ব্যায়ামটা বেশি জরুরি বলে আপনি মনে করেন? ব্যায়ামের জন্য নির্দিষ্ট কোনো বয়স বেছে না নিয়ে, মানে প্রত্যেকটা সুস্থ শরীরের জন্য, সুস্থ শরীর রাখার জন্য সব ধরনের বয়সী মানুষদেরই ব্যায়াম করা উচিত। এই জন্য আমরা ছোটবেলা থেকেই খেলাধুলার পাশাপাশি অভ্যাসটা গড়ে তুলবো এবং এটা প্রতিনিয়ত করবো। তাহলে দেখা যাচ্ছে সাধারণত খেলার বয়সটা তো খেলেই থাকে, ব্যায়াম হয়ে যায় অটোমেটিকলি বাচ্চাদের, কিন্তু এর পরে গিয়ে ছোটবেলাটাই হয়, কিন্তু স্কুল গোয়িং বাচ্চাদের তো আর ওইটা হচ্ছে না। হ্যাঁ, আর বিশেষ করে আমাদের তো দেখা যাচ্ছে আমরা 4 দেয়ালের মধ্যে বন্দী। হ্যাঁ, সেটাই। বাচ্চারা হয় কম্পিউটার খেলছে বা অন্য কিছু খেলছে, কিন্তু আগে আমরা যেরকম খেলাধুলাটা করতাম, বাহিরে যে লাফালাফি বা এটা সেটা, এগুলি কিন্তু হচ্ছে না। এই জন্যই আমাদের প্রতিনিয়ত এই এক্সারসাইজ। আচ্ছা, আমরা একটা কাজ করি আপা, তাহলে আপনি যে এতক্ষণ একটা ব্যায়াম এক্সারসাইজের কথা বললেন, আমরা না হয় এক নজরে একবার দেখে আসি, না হয় আবার আলাপে বসি। হ্যাঁ, এটাই মনে হয় ভালো হয়। যারা আমাদের মা বোনেরা আছেন বাসায় বসে অন্তত এই ব্যায়ামগুলো করে, মানে আপনি নিয়মগুলো আমাদেরকে শিখিয়ে দেন, তাহলে আমরা চেষ্টা করতে পারি বাসায় কিভাবে করা যায়। চলেন আমরা এক নজরে দেখি। যারা ঘাড়ে ব্যথায় ভুগছেন, এখন আমরা তাদের জন্য কিছু এক্সারসাইজ দেখাবো যেটা আপনারা বাসায় করলে উপকার পাবেন। তনুশ্রীর কাছ থেকে আমরা ব্যায়ামগুলো দেখে নেই। চলুন।
এখন হাঁটু ব্যথা রুগীদের জন্য আমি আরেকটা বিশেষ এক্সারসাইজ দেখাবো, আপনারা তনুশ্রীর কাছ থেকে দেখে নেন। যারা পেটের সমস্যায় ভুগছেন, অনেক পেটি মনে করছেন নিজেকে, তারা এই এক্সারসাইজগুলি দেখে রাখুন, তাদের জন্য খুবই উপকারী এই ব্যায়াম। তখন আমরা আপনার কাছ থেকে অনেক সুন্দর শিক্ষণীয় ব্যায়ামগুলো শিখেছি। কারণ ব্যায়াম তো অনেকে করি, আমরা করি হাত পা নাড়ি, আসলে একটা সিস্টেমেটিকে সঠিক নিয়মে করতে হয়। আপনি বললেন বাড়িতে বসে ব্যায়ামগুলো সহজে করা যাবে, ফ্রি হ্যান্ড যেটা এক্সারসাইজ আমরা বলছি। কিন্তু ধরেন বাড়িতে বসে আমরা যখন এই এক্সারসাইজগুলো শুরু করলাম, আর তখন যদি তরকারি পুড়ে যায়, টেলিফোন আসে, গেস্ট ঢুকে, বাচ্চা কান্না করে, তখন কি করবো বলুন তো? বাড়িতে আসলে সবসময় সুন্দরভাবে করা যায় না। আর আপনি এক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে আপনারা জিমে যেতে পারেন, কারণ ওখানে পরিবেশ মনোরম এবং সবাই। জিমে তো সবার দ্বারা সম্ভব না, তাই না? এটা একটা কষ্টের ব্যাপার আছে। নিজের সুস্থতার জন্য, নিজেকে সুন্দর করে রাখার জন্য কিছুটা, যেমন আমরা একটা শাড়ি না কিনে, এটা আমাদের শরীরের সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের চেয়েও বেশি দরকার যেটা আমি মনে করি যে সুস্থ শরীরের জন্য অবশ্যই আমাদেরকে কিছুটা সময় বা কিছুটা করতে হবে। আমরা অনেক বাহিরে যে ফাস্টফুড খেয়ে টাকা নষ্ট করছি বা শাড়ি কিনছি, এটা করছি ওটা করছি, ওগুলি না করে সুস্থতার জন্য ওই টাকাটা রেখে দিলাম, আমরা জিমে গেলাম। আর এখন কিছু কিছু জিম আসলে আপনি যেটা বলছেন যে অনেক কস্টলি, কিছু কিছু জিম আছে যে আসলে কম টাকায়ও ওখানে যে কাজ করছে এবং খুব ভালো কাজ করছে। যা জিম আছে চট্টগ্রামে মেয়েদের জন্য একই জায়গায় অনেকগুলো হয়ে যাচ্ছে, ঠিকই। আমার মনে হচ্ছে এটা বৃহদাকার হওয়া উচিত। মেয়েরা ঘরে বসে কাজ সেরে একটা সময় বের করবে, হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য। স্কুলে যেমন বাচ্চারা যায়, ঠিক তেমনি ভাবে গিয়ে, বয়স্করা আরো ভালো হয়, ওরা একটু মুভমেন্ট হলো, বের হলো ঘর থেকে, তাই না? তাহলে আমার মনে হচ্ছে আমরা ডাক্তারি ওষুধ থেকে অন্তত পক্ষে এই ক্ষেত্রে অনেক ফলপ্রসূ কঠিন কঠিন অসুখ, যেমন হার্টের প্রবলেম যাদের থাকে বা ডায়াবেটিস যাদের থাকে, হ্যাঁ, তারপর আপনার ওই যেটা বললাম বিশেষ করে মহিলাদের নির্দিষ্ট একটা বয়সের পরে অস্টিওপরোসিস, হাড়ের যে ক্ষয়জনিত রোগগুলি হয় ওইটা থেকে, হ্যাঁ, এমনকি স্ট্রোকের মতো জটিল অসুখ থেকে আমরা রক্ষা পেতে পারি শুধুমাত্র এক্সারসাইজের জন্য। রান্নাটা আসলে একটা আর্ট, কম বেশি মহিলারা সবাই কাজ করতে পারেন। তবে মহিলা কেন বলবো, সময় সময় দেখা যায় পুরুষরাও কিন্তু এই কাজটি করছে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে রকমারি রান্না এবং পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু একটা গৃহিণীর আসল সার্থকতা। মনে হচ্ছে আপনি কাঁঠালের সরঞ্জাম নিয়ে আসছেন। আচ্ছা, এই ফাঁকে আপনার নামটা কিন্তু আমাদের সবাইকে জানান। আচ্ছা, রেহেনা বিলকিস আপা, আমাদেরকে প্রথমে কি শেখাতে চাচ্ছেন? আমি প্রথমে ওই কাঁঠালের বিচির হালুয়া বানাবো। চমৎকার, কাঁঠালের বিচির হালুয়া উনি আমাদেরকে শেখাবেন। ইতিমধ্যে বাসায় অনেকে কাঁঠাল খেয়েছেন, বিচিটা নিশ্চয় আছে। তো বিচিটা দিয়ে সুন্দর উনি বরফির কথা বলেছেন। অনেকে ভর্তা খান, তারপরে গরু মাংস দিয়ে রান্না করে খাচ্ছি, সবজির মধ্যে খাচ্ছি, বিভিন্ন ধরনের তরকারি ব্যবহার। তো আপনি বরফিটা ছাড়া আর কি কি পারেন মিষ্টি খাবার? এমনি দুধ নারকেল দিয়েও রান্না করে খাওয়া যায়, দুধ নারকেলের হালুয়াও অনেকে অনেক মজা দিয়ে ভর্তা করেও খাওয়া যায়। আমি তাহলে প্রথমে কাঁঠালের বিচি ইয়েটা আমাদেরকে শেখান কিভাবে করবেন, আপনি কি কি দেবে। এখানে আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে প্রথমে বলুন। প্রথমে কাঁঠালের বিচিটাকে ভালো মতো করে ছুলে নিতে হবে, একদম সাদা অংশ বের করতে হবে। আচ্ছা, এই ইয়েটা আমরা ফেলে দিব, তাই না? এটা একদম লাল অংশটা ফেলে দিতে হবে, দিয়ে সাদা অংশটা নিতে হবে। এটাকে
আপনার মানে তরল দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে আপনার সিদ্ধ করতে হবে। গরুর বলে কথা নাই, তরল পাউডারটাও দিতে পারি। হ্যাঁ, মানে তরল দুধ যা বোঝা যায় আর কি, ওটা দিয়ে পুরোটা সিদ্ধ করতে হবে ভালো করে। মনে করেন যে 250 গ্রাম, আপনার 500 গ্রাম আপনার কাঁঠালি বিচির মধ্যে আপনার লাগবে 1.5 কেজি তরল দুধ। আচ্ছা। আর 250 গ্রাম লাগবে আপনার চিনি। হ্যাঁ, তারপরে আপনার মনে করেন যে ওই কিশমিশ লাগবে 50 গ্রাম, আর বাদাম লাগবে আপনার 50 গ্রাম, আর দারচিনি, এলাচ, আর হ্যাঁ ফুড রং, কালারটা যেরকম ইচ্ছে হয়, ইচ্ছে হলে দিতে পারে, না দিলে হচ্ছে। তো আপনি এটা তো এখানে অলরেডি মনে হচ্ছে সিদ্ধ করে রেখে, আমি এটা আমাদেরকে একটু প্রসেসটা একবার দেখান। আমি সিদ্ধ করে আগে রেখেছি দুধ দিয়ে, এখানে দুধ, এলাচ আর দারচিনি। এলাচ, দারচিনি দুধের মধ্যে দিয়ে দুধ দিয়ে সিদ্ধ করতে হবে। পরে বসানো, বসায় আমার এখানে মাপা আছে, আমি আপনাদেরকে 250 গ্রাম করে দেখাচ্ছি। 250 গ্রাম কি কাঁঠালি বিচি, 250 গ্রাম বিচি থেকে হালুয়া করা হচ্ছে। এখানে কতটুকু দিনের আপনি? এখানে আপনার আছে 100 গ্রাম, 125 গ্রাম, 125 গ্রাম। একদম পিওর গাওয়া ঘি, একদম পিওর গাওয়া ঘি। এটা খেলে কিন্তু আমি একটু ফেটের কথা বলছি, আরো বেশি করে বেড়ে যাবে। একদম টপ না থেকে এটাকে দিলে জীবন। তারপরে এর মধ্যে আপনার যে শুকনো পাউডার দুধ আছে। আচ্ছা, কিছু শুকনো পাউডার। হ্যাঁ, দিলেন আপনার 150 গ্রাম। হ্যাঁ, 150 গ্রাম। আর আপনার চিনি আপনার 150 গ্রাম, সমপরিমাণ সব দিয়ে নাড়তে হবে। নাড়তে মনে করেন যে যখন একটা টান হয়ে আসবে, ওই তখন এখন হালুয়াটা তৈরি হয়ে গেল। এখন আমি এখন নামিয়ে ফেললাম। এখন প্লেটে এখন হ্যাঁ, এই ডিশে আমি এখন রেখে দিয়ে এটাকে ভাগ করে নিতে হবে, 2 ভাগ। হ্যাঁ, এখন আপনি চাইলে যে কোনো কালার আপনি যদি দেন, তাহলে মনে করেন আপনি মিশাবেন। এটা প্রচুর আস্তাক করে মেশাতে হবে। এটা মনে করেন যে কিছুটা নিয়ে চুলাতে দিতে হবে। চুলে দিয়ে সমস্ত দিবেন আপনি, জল দিতে দেন একটু, কালারটা দিতে হবে। মিক্স ফুড কালার মনে করেন বাজারে কিনতেই পাওয়া যায়। তাহলে আমরা একটু ছাড়ছি, দেখিয়ে দেন আপনি। এটা হয়ে আসছে। খুব চমৎকার ছাঁচ দেখতে পাচ্ছি আমরা এখানে, বিভিন্ন ডিজাইনে রেখেছেন, তাই না? এটা কিভাবে করতে হবে বলুন? আপনারও যে বড়শিটা কেটে নিয়ে যেগুলি থাকে, বুঝলেন, যেগুলি থাকে মনে করেন যে ভেঙে যায় বা সাইডে কোনা, খুব চমৎকার। হ্যাঁ, কোনা বের হয়ে যায়, ওগুলি কিন্তু আসলে মেহমানকে দেওয়া যায় না। বুঝছেন, সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, ওইগুলি কিন্তু আমি ছাতে তৈরি করি। ঠান্ডা হলে ভালো হয় আর কি। আমরা সবাই কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি না। হ্যাঁ, ফ্রিজে খোলা অবস্থা ঢেকে রাখা যাবে না, খোলা অবস্থা রাখতে হবে। সুন্দর একটা জিনিস শিখলাম আমরা, যেটা ইয়েকে কাটানো এরকম করতে গেলে বিউটিফুল, খুবই সুন্দর হয়েছে দেখতে, লোভনীয়, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে কাঁঠাল বিচি, এটা মোটেও মনে হচ্ছে না, মনে হচ্ছে ডালে বলতে করা হয়েছে। তো আপনি পটলটা একটু দেখান আমাদেরকে। পটলটা এইভাবে এইভাবে কেটে দিতে হবে। পটল এটা আস্তা পটল, ঠিক মাথাটা আপনার একদম ছোট করে কাটতে হবে। এটা ছোট করে কাটতে হবে, বেশি বড় করে কাটা যাবে না। তারপরে এটা আমি চেঁচিয়ে রেখেছি, চেঁচে তারপরে মানে কাটতে হবে আর কি। এইভাবে ছুরি দিয়ে, সাধারণত আমি গুটি দিয়ে কাটি। হ্যাঁ, এইভাবে ছুরি দিয়ে কাটতে, মানে 2 পা এভাবে কাটতে হবে। হ্যাঁ, এই পটল ভাজি তো সবাই করে, আপনার তো একটু ব্যতিক্রম। আমি এখন কড়াই করে তেল দিয়ে
এখন তৈরি হয়ে গেছে। এখন সুন্দর পটল হ্যাঁ। ভাজি অনেকটা আমি এরকম একটু হবে, দেখবো। হ্যাঁ, জি, এরকম এটা হবে, এটা এটা দেখি অনেকটা পাতার মতো হয়ে গেছে। সত্যি মানে কোনো দাওয়াতে এটা সার্ভ করলে খুবই সুন্দর লাগবে। আর সেই সাথে কিন্তু আপনার আচারও আচার, রেখেছেন, খুব জি। লোভনীয়। জি। আচারটা বলুন তো একটু একটু সাজিয়ে দিচ্ছেন জি, জি। উনি। তা আচারটা সাজিয়ে দিয়ে খেতে নাকি খুবই মজা, একটু বেরেস্তা দিয়ে সেই জন্যে উনি আমাদেরকে আচার দিয়ে দেখেন। আচ্ছা, সেই সাথে আমরা এত সুন্দর রান্নাগুলো দেখানোর জন্য আপনাকে ঘরোয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। চলুন এক নজরে দেখা যাক ঘরোয়ার স্পেশাল টিপস। মুখের ব্রণের কালো দাগ দূর করতে হলে নিম ও পুদিনা পাতা সমপরিমাণ পানি দিয়ে 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে তাতে আধা চা চামচ কর্পূর মিশিয়ে নিয়মিতভাবে মুখ ধোবেন, দাগ চলে যাবে। বয়স্কদের গরম ও ঘাম হলে সাথে সাথে লবণ লেবুর সমেত শরবত খাওয়াবেন। এই সময়ে দৈনিক 3 থেকে 4 লিটার পানি, শরবত ও পাতলা চা খাওয়া ভালো। আমাদের আজকের ঘরোয়া এই পর্যন্ত। আপনার বারান্দায়, ছিলে কোঠায়, টবে কিংবা বাড়ির আনাচে কানাচে, বসত ভিটা, পরিত্যক্ত ভিটায় ফল, ফুল, সবজির গাছ লাগান। এখনই সময় গাছ লাগাবার উপযুক্ত সময়। এই গাছ আপনাকে যেভাবে অর্থনৈতিক চাহিদা পূরণ করবে, সেই সাথে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে। তাহলে আজকের মতো আসি। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।